আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি সাধারণ কথা চ্যানেল থেকে। আমাদের বাংলাদেশে একটি জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছিল এবং আমরা সর্বোপরি বলতে পারি একটি জাতীয় ঐক্য হয়েছে। কিন্তু এই জাতীয় ঐক্য কতটুকু কার্যকর হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং কেউ কেউ মনে করছেন জাতীয় ঐক্যের নামে মহাপরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঐক্যের ডাক দিয়ে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমাদের এখানে একটি ভয়ঙ্কর কার্য হয়ে গিয়েছে, এই ভয়ঙ্কর কার্য থেকে আমাদের রক্ষা করতে হবে। সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলছেন, একটি ভয়ঙ্কর কার্য হয়ে গিয়েছে, সেই কার্য থেকে অন্তর্বর্তী সরকারকে রক্ষা করতে হবে। এই কথাটির মানে এরকমই কিন্তু দাঁড়ায়। এই জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার সাথে। আমরা রাজনৈতিক দলের বৈঠক যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে দেখা যায় যে জামাতে আমির বৈঠকে অংশগ্রহণ যেভাবে করেছেন, তার ফটো সেশন এবং তার অঙ্গভঙ্গি যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে অনায়াসেই বলা যায় যে এই বৈঠকের মধ্যমণি ছিল জামাতে আমির। জামাতের আমির ফটো সেশনে যেভাবে অংশগ্রহণ করেছেন, প্রধান উপদেষ্টার একেবারে কাছে বলতে একে গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন এবং এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ এখানে আমরা লক্ষ্য করেছি, তাতে অনেকের অনেক রকম মনে প্রশ্ন উঠেছে। এখানে কি সত্যিকারে কি জামাতের আমিরকেই প্রাধান্য দিয়ে এই বৈঠকটি করা হয়েছে নাকি সর্বদলীয় বৈঠক করা হয়েছে? এখানে সর্বদলীয় বলা যাবে না, কারণ অনেক দল এখানে অংশগ্রহণ করেনি। এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগপন্থী একটি মিডিয়া তারা বলছেন, প্রত্যক্ষভাবে ক্ষমতায় বসেছে জামাত, পরোক্ষভাবে ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণ করছে জামাত। এবং আওয়ামী লীগের এই মিডিয়া সেল তারা বলছেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি ও এলডিপিকে বাহিরে রেখে এই ঐক্যের ডাক দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলিকে বেইজ্জতি করা হয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি সাহেব তিনি আলোচনা অংশগ্রহণ করতে গিয়েছিলেন, বৈঠকে অংশগ্রহণ করতে গিয়েছিলেন যে জাতীয় ডাক দেওয়া হয়েছে সেই বৈঠকে, কিন্তু তিনি সেখানে বেইজ্জতি হয়েছেন, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরবর্তীতে তিনি সেখান থেকে মনক্ষুণ্ণ হয়ে চলে এসেছেন। এই কর্নেল অলিকে নিয়ে অনেক আলোচনা রয়েছে। আমরা শুনতে পেয়েছিলাম যখন একটি দাবি উঠেছিল বর্তমান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা হতে পারে, তখন পরবর্তী প্রেসিডেন্ট কে হবে সেই আলোচনায় প্রথম যে নামটি এসেছিল সেটি হলো এই কর্নেল অলি, কিন্তু তাকে সেখান থেকে বেইজ্জতি হয়ে ফিরে আসতে হয়েছে, তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই অনেকে এই জাতীয় ঐক্য নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, এটি কি জাতীয় ঐক্যের বৈঠক ছিল নাকি জামাতে ইসলামের একটি আলোচনা সভা ছিল? আওয়ামী লীগের মিডিয়া সেলের সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বিএনপি, জামাত ও অন্তর্বর্তী সরকারের মধ্যে ঐক্য হলেও জনগণের মধ্যে ঐক্য হয়নি, কারণ দেশের অর্ধেক জনগণের মতকে উপেক্ষা করে কোনো জাতীয় ঐক্য হতে পারে না। এটি একটি নাটক হয়েছে, জাতীয় ঐক্যের নামে একটি নাটক, এমনটি তারা দাবি করছেন। কেন দাবি করছেন তার বিশ্লেষণও তারা দিয়েছেন। এই যে জাতীয় ঐক্যের নামে যে বৈঠকটি হয়েছে সেখানে বিএনপির কি মন্তব্য ছিল, বিএনপির প্রতিনিধিরা কি মন্তব্য করেছেন তা তারা স্পষ্ট করেছেন। জাতীয় ঐক্য নিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অতি দ্রুত সময়ে সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে এসব ষড়যন্ত্র করতে কেউ সাহস পাবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে বিএনপি জাতীয় ঐক্যের বৈঠকে গিয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য সরকারকে পরামর্শ দিয়েছেন এবং চাপ প্রয়োগ করেছেন। এখানে শুধু তারা নির্বাচনী ট্রেনে ওঠার জন্যই আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন, এখানে কিন্তু অন্য কোনো কিছু আমরা লক্ষ্য করিনি। তাই অনেকেই বলছেন বিএনপি ভারতবৃদ্ধি হয়ে ঐক্যের মঞ্চে হাজির হয়নি, বরং নির্বাচনের দাবির ঐক্যের মঞ্চে হাজির হয়েছেন। এখানে ইন্টারেস্টিং একটা বিষয় রয়েছে, সেটি হলো ভারতের প্রতি ইঙ্গিত করে জামাতের আমির বলেছেন, চূড়ান্ত সফলতা অর্জন না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য অটুট থাকবে।
আরও বলেন, আমরা একটা জায়গা সবাই একমত হয়েছি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ছাড় নয়। একটি সময় যে জামাতে ইসলাম বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এই প্রজন্মের জামাতে ইসলামের আমির এসে বলছেন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে কোনো প্রকার ছাড় দেওয়া যাবে না। এটি খুব ভালো লাগার মতন একটি বিষয়, আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। হয়তো জামাতে ইসলামের পূর্বে যারা আমির ছিল তারা ৭১ দেখেছেন এবং ৭১-এ তারা বিভিন্ন রকম কার্যকলাপ করেছেন, সেই জন্য হয়তোবা তারা এভাবে বলার সাহস পেত না বা বলার চেষ্টা করত না। কিন্তু এই প্রজন্মে এসে বর্তমান জামাতে আমির যেভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করার উদ্যোগ নিচ্ছেন, এটি যদি মন থেকে তারা নিয়ে থাকেন তাহলে আমার পক্ষ থেকে অবশ্যই তাদের প্রতি স্যালুট থাকবে। এই বৈঠকে অংশগ্রহণ করেছিল গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর কি বলেছেন? তিনি বলেছেন একটি জাতীয় সরকার গঠন করতে হবে ২ বছরের জন্য এবং আগামী ৬ মাস বাংলাদেশে কোনো প্রকার জনসমাবেশ করা যাবে না। এই কথাটি নুরুল হক নূর কেন বলেছেন আমরা কিন্তু সকলে অবগত আছি। তিনি আগে থেকে এই কথাটা বলে আসছেন যে জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকার যদি গঠন করে তাহলে সকল দলের অংশগ্রহণ থাকবে সেখানে তাহলে অবশ্যই গণ অধিকার পরিষদের অংশগ্রহণ থাকবে। একটি ক্ষমতার বাগবাটোয়ারা করার একটি সুযোগ হয়তোবা নিতে চাচ্ছেন এই গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। না হলে তিনি কিভাবে বলেন যে জাতীয় সরকার গঠন করতে হবে ২ বছরের জন্য এবং আগামী ৬ মাস এদেশে কোনো প্রকার জনসমাবেশ বিক্ষোভ মিছিল করা যাবে না। এই নুরুল হক নূরের যে জন্ম, তার যে পরিচিতি, সেটি কিন্তু আন্দোলনের মাধ্যমে হয়েছিল, কিন্তু এখন তিনি বলছেন আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশে কোনো প্রকার আন্দোলন এবং জনসমাবেশ করা যাবে না, সেটি নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান করেছেন, তার মতামত তুলে ধরেছেন। আওয়ামী লীগপন্থী একটি মিডিয়ার যে প্রতিবেদন, সেখানে অনেক রকম চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। তার মধ্যে আরও একটি তথ্য হলো এই ঐক্যের বৈঠকে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে মাত্র ১৭টি দলের নিবন্ধন রয়েছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৮, অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ দল নিবন্ধিত, তারা এই বৈঠকে অংশগ্রহণ করেছেন, জাতীয় ঐক্যের বৈঠকে, আর বাকি দলগুলো অংশগ্রহণ করেনি। এটি কিন্তু অনেক তথ্যবহুল একটি কথা, যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ছোট বড় মিলিয়ে কাউকে যদি আমরা ছোট করে না দেখি, নিবন্ধিত দল হিসাব করি, সেই হিসাবে বাংলাদেশে দল রয়েছে ৪৮টি। এখানে মাত্র ১৭টি দলেই জাতীয় ঐক্যের বৈঠকে অংশগ্রহণ করেছেন। এই প্রতিবেদনে ডক্টর ইউনূসকে নিয়েও চাঞ্চল্যকর কিছু তথ্য উঠে এসেছে। একসময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডক্টর ইউনূস। একসময় ভারতের বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে ১৭টি ডক্টর ইউনূস সেন্টার রয়েছে এবং ক্ষুদ্র ঋণ সংক্রান্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান রয়েছে ভারতে। শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন ডক্টর ইউনূস। সেই বিশাল বিনিয়োগ সুরক্ষিত করতেই কি এই ঐক্যের ডাক, এমনটি প্রশ্ন করছেন কিন্তু অনেকে, এবং এখানে যে প্রতিবেদনটি আছে সেখানে দাবি করা হচ্ছে। এটি আমার ব্যক্তিগতভাবে জানা ছিল না, ডক্টর ইউনূসের ভারতে বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে এবং ১৭টি ইউনূস সেন্টার রয়েছে ভারতে। তাহলে বোঝাই যাচ্ছে এই প্রতিবেদনে যে তথ্যবহল কথাগুলা বলা হয়েছে এবং আলোচনা করা হয়েছে, আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাতে প্রশ্ন উঠতেই পারে যে আসলে জাতীয় ঐক্যের নামে কি কোনো নাটক রচিত হয়েছে, নাকি একটি বিশাল ভয়ানক ষড়যন্ত্র করা হয়েছে। এই প্রতিবেদনে পর্যবেক্ষণ করলে এমনটি কিন্তু মনে হতে পারে। এই বিষয়গুলো কতটুকু সত্য বা নাকি প্রপাগান্ডা, সেটি আপনার আমার হয়তোবা খুঁজে দেখতে হবে। আপনি সেটি প্রপাগান্ডা মনে করতে পারেন, বাস্তবে মনে করতে পারেন, কিন্তু বৈঠক শেষে রাজনৈতিক ব্যক্তিবর্গগণ যে মন্তব্য করেছেন মিডিয়ার সামনে, সেগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে একটি আরেকটির সাথে সাংঘর্ষিক।
তবে আমরা চাই একটি জাতীয় ঐক্য হোক, সকলের মতামতের ভিত্তিতে একটি জাতীয় ঐক্য হোক। আমরা কোনো দেশে দাসত্ব করতে চাই না, কোনো আগ্রাসন আমরা দেখতে চাই না, আগ্রাসন মোকাবেলা করতে চাই। তবে প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক বজায় রাখার কোনো দরজা খোলা থাকে, সেই সুসম্পর্কটি বজায় রাখা উচিত বলে আমি মনে করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।